বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ার চেষ্টা করব একটা খনিজ ওষুধ, এর নাম হলো নাইট্রিক অ্যাসিড। এটা চিন্তা করছিলাম যে নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড ফস, অ্যাসিড ফ্লোর তিনটা নিয়ে আলোচনা করবো, সময় করতে পারিনি। এখন নাইট্রিক অ্যাসিডটা হলো অ্যান্টিসোরিক, অ্যান্টিসিপিরেটিক, অ্যান্টিসাইকোটিক তিনটা মাইজমে কাজ করে। যেসব মেডিসিন এই তিনটা মাইজম কাজ করে তারা অ্যান্টিটিউবারকুলারও কাজ করতে পারে। তাহলে মেডিসিনটা প্রধান কাজ এটা, যদি মাইজম চিন্তা করি আমরা, মাইজম উপর অ্যান্টিসোরিক, অ্যান্টিসিপিরেটিক, অ্যান্টিসাইকোটিক। আর এটা কোথায় কাজ করে, কাজ করার ক্ষেত্র কোনটা? ক্ষেত্রটা হলো এক নম্বরে ব্লাড। হোমিওপ্যাথি সব মেডিসিন নার্ভাস সিস্টেমে কাজ করে, এটাও করে। স্কিনের উপরে করে, চর্মের সংযোগস্থলে করে, মুখ, রেকটাম বা গুহ্যদ্বার, মলদ্বার, জনিদ্বার, ঠোঁটের দ্বার এগুলোর মধ্যে কাজ করে, যকৃতে কাজ করে, প্রোস্টেট গ্ল্যান্ডে বেশি কাজ করে। এখন আমরা আসতে পারি যে নাইট্রিক অ্যাসিড রোগী কারা। একটা কথা বারবার বলি, চেম্বারে যখন রোগী আসবে তখন রোগীর চেহারা দেখে, তার বডি দেখে, তার ল্যাঙ্গুয়েজ দেখে, তার আচরণ দেখে কিন্তু অনেক মেডিসিন সিলেকশন করা যায় যে এটা কোন গ্রুপে পড়তে পারে। তার কথা বোঝা যায়? জি স্যার হ্যাঁ, যখন চেম্বারে রোগী আসবে তখন রোগীকে দেখে কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে আমার এটা দেখা মাত্র 4-5টা 3টা 2টা মেডিসিনের মধ্যে বা একটা মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে পারবেন। এগুলো আপনারা সবাই পারবেন, অত এক্সপিরিয়েন্স বয়স বাড়লে পারবেন ইনশাল্লাহ। তো নাইট্রিক অ্যাসিড রোগীটা কেমন? তারা শীর্ণ থাকবে, তারা রোগীটা শীর্ণ, কিন্তু তাদের ওই যে পেশিগুলা সুদৃঢ় থাকবে, সুদৃঢ় পেশি থাকবে কিন্তু শীর্ণ থাকবে। এটা একটু দুর্বল প্রকৃতি থাকবে, যে দুর্বল প্রকৃতির দুর্বল প্রকৃতি থাকবে। বলবে যে আমি একটা রোগে অনেকদিন থেকে ভুগতেছি, অনেক দুধ খেতেছি, অনেক ডাক্তার দেখাইতেছি, আমার কোনো ফল আসতেছে, এগুলো আপনার বলতে পারে। পরে আপনি কথা প্রসঙ্গে আর জানার চেষ্টা করলেন, সেটা পরের হিসেবে। কিন্তু যখন রোগীটা দেখবেন যে তার বডিটা শীর্ণ, পেশিগুলা খুব মজবুত, যারা ব্যায়াম করে যেরকম এতে পেশিগুলো আছে, শারীরিক দুর্বল ব্যক্তি, এটা আপনি তাদের একটা টিউবারকুলোসিস আছে, আমাদের টিউবারকুলোসিস আছে, তারপরে আমাদের এই যে আছে, এই যে ক্যালকেরিয়াস আছে বা সাইরেসি আছে, ন্যাক্টামিউর আছে, এই জাতীয় ওষুধের মধ্যে আপনার প্রথম তাকে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আপনি জিজ্ঞেস করলেন সমস্যা কি, তখন সে সমস্যা বলতেছিল, সমস্যার সাথে লক্ষণ মিলাবে। যেমন এরা কি বলে যে আমার সামান্য সর্দি লেগে যায়, অল্পতে সর্দি লাগে, আমার লুজ মোশন হয়, আমি দুধ খেতে দুর্বল থাকি, আমার দুধ আমার সহ্য হয় না, এই কথাগুলো বলতে পারে। সে তো লুজ মোশনের জন্য আপনার কাছে আসলো, বা ডিসনে প্রস্তাব করার সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, বা আপনার মেজাজ নিয়ে আপনার কাছে আসলো, তখন আপনি আস্তে আস্তে টিপে তার সাথে কথাগুলো বলতে থাকবেন। নাইট্রিক অ্যাসিডের আমি একটা রোগীর যখন আমি কিছু লক্ষণ পাই তখন একটি কথা জিজ্ঞেস করি, করবই, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, বইতে লেখা নাই। আমি বলে শোনা যায় স্যার? জি স্যার। স্যার শোনা যায় না? হ্যাঁ, না গেলে পড়ি না, শোনা যাচ্ছে স্যার। রোগীর ক্ষেত্রে, নাইট্রিক অ্যাসিডের রোগীর ক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই জিজ্ঞেস করি, যারা মুরব্বী শ্রেণীর, তার বয়স যদি 40 পেজ হয় বা 50 পেজ হয়, বলি যে কোন সালিশ ব্যবস্থা আপনি যান কিনা বা আপনাকে ডাকে কিনা, কোন সালিশ বা কোন মীমাংসা করার জন্য বা কোন বিচারে আপনাকে ডাকে কিনা। ও না না, আমার তো কেউ ডাকে না। এখানে না ডাকার কারণ কিন্তু আমি পরে বলবো, এরা ডাকে না অনেকগুলো কারণ আছে, এটা পরে এসেছে। যদি বলে যে কোন বিচারে তাকে ডাকে না, তাকে ছেলেরা পছন্দ করে না, তার আত্মীয় স্বজন পছন্দ করে না, তার যারা তার নিকটস্থ বন্ধু বান্ধব তারা পছন্দ করে না, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের রোগী হতে পারে। এটা ধরেন 70 থেকে 80% কনফার্ম যে ওই মুরব্বী লোক, সে পরিবারের ভালো সদস্য,
পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য কিন্তু তারে কোনো সালিশ দরবারে তারা ডাকতেছে না। এটা নিয়ে নাটিক্সটা অনেক সময় কি করা যায় বলা যায়। যেমন এখানে একটি লক্ষণ বারবার বলি যে একটা মিল এরা রোগীগুলো কি করে রাগ করি কথা বলে না, কারণ পজিটিভ হয়েছে রাগ করি সে আর কথা বলে না। হ্যাঁ, নাইট্রিক হিসেবে কিন্তু রাগ করি সব কথা বলে না, যেটার পর দিকে এসেছি এই কথা কিন্তু আমি প্রায় সময় জিজ্ঞেস করি যে আপনি সালিশ ব্যবস্থায় কোনো মীমাংসা করতে পারেন কিনা, ডাকে কিনা, কোনো ডাকে না, আমার কেউ ডাকে না, আমি পারিও না। এটার মূল কারণটা হলো এটা কিন্তু অত্যন্ত জেদি একটা মানুষ, অত্যন্ত জেদি, এবং মেজাজটা কিন্তু অত্যন্ত খিটখিটে খিটখিটে মেজাজ, অত্যন্ত জেদি, এবং তাদের যাবতীয় স্রাবে অত্যন্ত দুর্গন্ধ। যেটা মাকসুলের ক্ষেত্রে আমরা অতিরিক্ত কি পেয়েছিলাম এই বলতে পারবেন? মাকসুলের ক্ষেত্রে 3টা বা 4টা লক্ষণ কি? অতিরিক্ত ঘাম, অতিরিক্ত দুর্গন্ধ, স্যালাইভেশন। হ্যাঁ, গুড। অতিরিক্ত পিপাসা, হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত পানি পিপাসা, অতিরিক্ত মানে এই সেক্টর কিন্তু মাকসুল সিনার জন্য যথেষ্ট। এরপরে আপনি জিভার ঘা মিলাতে পারলেন বা ময়লা খায়, কাগজ পেন্সিল খায়, এগুলো মিলাতে পারবেন। যেমন একটা রোগী আপনাকে দেখানো হয়েছে, সে একটা টিস্যু পেপার, টিস্যু বক্স, টয়লেট টিস্যু একটা সে পুরো খেয়ে ফেলছে এক রাতের ভিতরে, আবার সে একটা মিষ্টি প্যাকেট খেয়ে ফেলছে। এই রোগীটা কিন্তু আমি ফেসিলিটেশন করে আপনাদের, হ্যাঁ, এটা কিন্তু মাকসুল দেওয়া হয়েছিল। আর এখানে হলো কি অতিরিক্ত জেদি, অতিরিক্ত জেদ, অতিরিক্ত খিটখিটে মেজাজ, আর তার যাবতীয় সাবেকি অতিরিক্ত দুর্গন্ধ, আর পিপাসাহীনতা, অত্যন্ত কি পিপাসাহীনতা। মাকসুলের সাথে প্রায় মিল মনে দিতে বা বাদে মাকসুলের পিপাসা আছে, এখানে পিপাসাহীনতা আছে। আর একটা হলো তাদের যাবতীয় ব্যথা কিন্তু খোসা মারা দিয়ে ব্যথা করে, খোসা দেয় সবগুলা, খোসা দিয়ে, মানে খোসা টাইপের ব্যথা। এটা কি স্টিচিং ভেন নাকি স্যার? খোসা মারা ব্যথা থাকে, যেন কিছু একটা ঘুরতেছে এরকম ভাবে ব্যথা থাকে। আর কি জিজ্ঞেস করলেন যেন বুঝলাম না। খোসা মারা ব্যথা ইংরেজি কি হবে? স্টিচিং ভেন নাকি? আচ্ছা, টিচিং। হ্যাঁ, আচ্ছা স্যার, চিমটি কাটা। হ্যাঁ, সিমটি কাটা জিজ্ঞাসা যাক। এখন এটা হলো, তাহলে এটা যদি আমরা মূলে চলে আসি, সংক্ষেপে চলে আসি, তাহলে কটা লক্ষণ পাবো? ভীষণ জেদি, অত্যন্ত খিটখিটে মেজাজ, যাবতীয় স্রাবী, অত্যন্ত দুর্গন্ধ, পানি পিপাসা নাই, সাধারণত তাকে থাকে না। আর একটা হলো খোঁচা মারা ব্যথা, তার সব ব্যথা বেদনা খোঁচা মারা থাকে। মানসিক লক্ষণ আমরা আরেকটা পাইতে পারি, সেটা হলো ভয়। সে একটা ভয় থাকে, তার একটা আশঙ্কা খারাপ কিছু হইতে পারে, অত্যন্ত জিদ এবং হিংস্র প্রকৃতির, ক্ষমা করে না, সে কারো কিন্তু ক্ষমা করে না, মীমাংসা করে না, সে ক্ষমা করে না, মীমাংসা করে না, মীমাংসা করতে পারেও না। এই যে একটু আগে বলছিলাম সালিশ ব্যবস্থা কেউ ডাকে না, সেই ডাকে জালে কি করে, সে মীমাংসা করতে পারে না, বরঞ্চ উল্টাপাল্টা কথা বলি ওই পরিস্থিতিকে আরো কি করে উত্তপ্ত করে ফেলে। যারা মুরব্বী আছেন, যাদেরকে সমাজে ডাকে না, অ্যাভয়েড করে চলে, কিছু সমাজে আছে তাদেরকে অ্যাভয়েড করে চলে। যেমন আমাদের গ্রামের বাড়িতে একজন আছে, উনি মারা গেছেন, সম্পদশালী মানুষ, কিন্তু কেউ তারা ডাকে না। মসজিদে মাঝে মাঝে ধর আমরা ঈদের নামাজগুলো যাই, মসজিদে একটা কথা বললে সে সবার সাথে তার দ্বিমত পোষণ করে, সবাই হাসি উঠে, হাসি ঠিক আছে, কিন্তু তার কথা কেউ মানে না, যার দরকার সে ম্যানেজ করে। এরকম লোক সমাজে পাওয়া যায়, সে বয়স হয়ে গেছে কিন্তু তারা কেউ মানতেছে না, বা তার কথা সমাজে কেউ দাম দেয় না। ওই যে সে উল্টাপাল্টা কথা বলে, সে যে ক্ষমা করতে পারে না, সে যে অত্যন্ত জেদি হিংস্র প্রকৃতির, এই কারণে আসলে মূলত সে পরিবেশ নষ্ট করে, তারা কেউ ডাকে না, সবার সাথে আর মিলবে না। যেমন একটা মেয়ের একটা কথা বললাম কি, যে তারা কি করে রাগ করে কথা বলে, ঝগড়া করে এই রোগের রাগ করে কথা বলে না, কিন্তু হিংসা করে। আবার যার সাথে রাগ তার হয়েছে, সে যাদের কারণে তার একটা কোরাম তৈরি করে যে এটা আমি আরো বিপদে ফেলাবো, এটা আমি কি করবো, আরো বিপদে দিব। একটা মেয়েও রাগ করে কথা বলে না, কিন্তু ক্ষমা করে দিতে পারে, ক্ষমা চাইলে সে ক্ষমা করতে পারে, কিন্তু
অ্যাসিড নাইট ক্ষমা করবে না, উল্টা তার বিপদে ফেলানোর জন্য সে তার লবিশ নিয়োগ করবে, টাকা পয়সা দিয়ে কোরআন বার বৃদ্ধি করে চেষ্টা করবে তার কিছু করা যায় কিনা, যে প্রতিপক্ষকে। এই জিনিসটা মাথায় রাখলে অ্যাসিড নাইটটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা মানসিক লক্ষণ পাবো কি, সেটা ভয় করে, আশঙ্কা থাকে, অত্যন্ত জিদ, হিংস্র প্রকৃতির, যেটা লেগেসির মধ্যে থাকে, ক্ষমা করে না, কারণ সে ক্ষমা করে না, যে ক্ষমা করে না, তাহলে তো ওর সাথে বসবাস করতে হবে বহুদিন। ক্ষমা করে না, লোকজন ঠিক করে এই প্রতিশোধ নিতে চায়, এটা বোঝার এটা কথা বলতে বলতে হবে তো। যখন আপনি কথা বলবেন, আমি আজকে একটা রুগী দিয়েছি, সে কথা বলতে বলতে আপনার বুঝে নিতে হবে, সময় দিতে হবে, সব রুগী দিতে সময় দিতে হবে। আর একটা হলো মীমাংসা, ওই যে বলি যে আপনি আপনাকে বুড়ো গ্রামে কেউ ডাকে কিনা, 40 বছর ডাকে কিনা, এগুলো ডাকে না, কেন ডাকে না, তো বুঝবেন সে তার মধ্যে চরিত্র আছে। সহজে চেনার জন্য ওটা ব্যবহার করবেন, যে আপনার যে বয়স, এই বয়সে ঘরে পরিবার আপনার কথা শুনে কিনা, এগুলো শুনে না, ছেলে আপনার কথা শুনে না, শুনে না, ওয়াইফ শুনে না, কেন শুনে না, তার মেজাজ খিটখিটের কারণে। হ্যাঁ, দেখা যাবে বাচ্চা তার স্কুলের বেতন থেকে বসে, হয় আজকে বেতন দিব না, গত মাসে দিছি, 2 মাস পরে দিব, স্কুলে স্যারকে বলেছি আমি দেখবো, এভাবে সিদ্ধান্ত দিয়ে দিই, রাগ করি। হ্যাঁ, তো ছেলের সাথে কথা বলে না, প্রাইভেট টিউটরে টাকা দেয় না, এগুলা ওই মেজাজ থেকে আপনি যদি ওই মেজাজটা বাঁধে, তাহলে স্যার হিসেবে ব্যবস্থা নেয় না, কোনো মীমাংসা করতে নেয় না, তাহলে বুঝবেন সে মোটামুটি রুগী, তো বাকিটা আপনি বের করতে হবে। এটা যদি আমরা লক্ষণ চিন্তা করি, যে অত্যন্ত শারীরিক দুর্বলতা এবং কম্পনের অনেক মেডিসিন মজুদ আছে, দুর্বল মেডিসিন অনেক মেডিসিন মজুদ আছে। যেমন ওই দিন বলা হয়েছে ম্যাডোরিনাম এবং থুজের মধ্যে একটা পার্থক্য, কারো মনে আছে? জি স্যার। বলেন। তার যে মানসিক দুর্বলতার জন্য সে সবকিছু ভুলে যায়, আর থুজা কথা বলতে বলতে এক সাবজেক্ট রেখে অন্য সাবজেক্টে চলে যায়। থুজার হলো আঁচিল থাকে, মেডোর আঁচিল থাকে না। আর বৃদ্ধিটা বলেন, বৃদ্ধি 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 কার কখন বৃদ্ধি হয়? মেডোনামের দিনে বৃদ্ধি। বৃদ্ধি আর থুজা ভোর সকাল অথবা রাতের 3টায়, ভোর সকাল বা রাতের 3টায়। আমরা ধরে নিতে পারি যেমন আর্সেনিক মধ্যরাতে বৃদ্ধি 1টা থেকে 2টা, ক্যালিব্যাক্ট্রাম 2টা বৃদ্ধি 2টা থেকে 3টা, থুজা 3টা বৃদ্ধি 3টা থেকে 4টা, কেলি কাপ 4টা বৃদ্ধি 4টা থেকে 5টা, বা ভোর রাত্রে। এগুলো মোটামুটি ধরে নেওয়া যায়। তাহলে থুজাটা আমরা বললাম সে ম্যাডোরিনাম থেকে মোটাসোটা রোগী, কিন্তু সে কথা করা আপনার কথা সেন্টেন্স ভুলে যায়, এক বাক্য থেকে আর বাক্যে চলে যায়। আর ম্যাডোরিনাম কিন্তু দুর্বলতার কারণে সে মানুষের নাম, নিজের নাম, স্থানের নাম ভুলে যায়। হ্যাঁ, এই রোগীটা কিন্তু ওই যে অত্যন্ত দুর্বল এবং কম্পন, এটাও কিন্তু মাঝে মাঝে স্মরণশক্তি কিন্তু দুর্বল হয়ে যায়, স্মরণ দুর্বলের কারণে সে অনেক কিছু ভুলে যেতে পারে। আর এদের যাবতীয় জিনিসে অতিশয় স্পর্শকাতর, যেটা হিপাসালফের মধ্যে আমরা পাই, ওই যে বলে সেনসিটিভ টু টাচ, এখানে কিন্তু স্পর্শ দ্বারা অনুভূতি অনেক বেশি স্পর্শ করা থাকে। আর যে কোনো কিছু মনে করে যে খোসা দিয়া তার মানে কোনো কিছু বাইরে যেতেছে, খোসা লাগতেছে, মাটি দাঁড়িয়ে, আরেকটা হলো মাটি, খড়ি মাটি, পেন্সিল, ময়লা, এইগুলো খায়, এগুলো মাস্কুলার কথা বললাম একটু আগে, এটা এই অ্যাসিড ইউজ করে। শরীরের সকল প্রকার স্রাব ক্ষতকর, করসিভ, শরীরের যাবতীয় স্রাব গুলো কি ক্ষতকর হয়। এখানে একটা লক্ষণ, একটা রোগী বলি, কয়টা রোগী আমি কেসটা দিয়ে দিলাম, যেটা যারা এখন আমি চিকিৎসা করতেছি, ওর বাড়ির পটুয়াখালী তিনি চাকরি করে, মিরাকলি ইমপ্রুভ 2 মাসের ভিতরে। তার মহিলাটার হইল দীর্ঘ 5-7 বছর লিগুরিয়া, তো ওখানে কত আশেপাশে কত হয়েছে বলে, তো ডাক্তার দেখাইলাম, বলে ডাক্তার মলম লাগায়, ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো থেকে, পরে আবার দীর্ঘদিন যাবত বা 5-7 বছরের উপরে আমার কাছে আসছে। আমি তারে কোনটা কিছু জিজ্ঞেস করি নাই, আমি শুধু ক্ষতকার সব এবং দুর্গন্ধ এটার উপরে সিপিরিনাম 1 এর 3টা ডোজ দিলাম, দিয়ে 2 দিন অপেক্ষা করাই, দিয়ে দিচ্ছি, আর একটা বাইপ্লাজিন 13 দিলাম। সে প্রথম মাস খাওয়ার পরে আমি খুব ভালো আছি, আমি প্রথম ওষুধ খাওয়ার পরে আমার ভালো হয়ে গেছে, মানে ওই যে সিপিরিনাম খাওয়ার পরে সে ভালো হয়ে গেছে।
যাক এটা সে যেমনি ভালো হোক, সে কিন্তু ভালো আছে, পরে আরেকবার এসছে, এখন ভালো আছে, এই মাসে এসছে, আবার ফাইটাম দিয়ে পাঠাই দিচ্ছে, দেখা যাক কি হবে। তবে অ্যালার্জি এখন উঠে নাই, আমার হিসেবে অ্যালার্জি উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আমরা এই শরীরে যে যে সাপ গুলা যাবে, এই সাপ গুলা ক্ষত হবে, ক্ষতের মধ্যে ইউজের কথা এখন নিয়ে আসলাম। ইউজরটা ভালো মেডিসিন সাদা সাপের ক্ষেত্রে, আর এসিড নেটের মানসিক লক্ষণ বললে এসিড নেটও কিন্তু ভালো একটা মেডিসিন। এর সকল প্রকার স্রাব, বিশেষত মল মূত্র ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত বলা হয়েছে। ঘা হইতে সহজে রক্তস্রাব হয়, ঘা হইতে যে কোনো ঘা হইতে সহজে কি হয়, রক্তস্রাব হয়। অনেক মেডিসিন আছে আমাদের এখানে, যদি মানসিক লক্ষণ মিলে ব্যবহার করতে পারবে। মল ত্যাগের সময় সরলাব্দ গুজ্জ ধরে ছিড়িয়ে ফেলার মতো ভয়ানক ব্যথা। ঘা হইতে রক্তস্রাব, যদি যার উপর পাইলসের সমস্যা থাকে, অ্যানাল প্রেশার থাকে, সেখান থেকে যদি সহজে রক্ত যায়, আর যদি এখানেও ছিড়িয়ে ফেলার মতো ব্যথা থাকে, স্পর্শকাতরতা থাকে, সেটা আমরা ব্যবহার করতে পারি। যদি আরো সংক্ষিপ্ত আমরা বলি যে এটাকে চিনার আরেকটা কি উপায় আছে। চিনার কি উপায় আছে, এখানে আরো সংক্ষিপ্ত বলা কি আছে যে ভীষণ জেদি, ভীষণ জেদি, যাবতীয় স্রাবে ভীষণ দুর্গন্ধ, কাটা ফোটার মতো ব্যথা, যেটা পাইলসে আছে। আর হলো এই ভ্রমণ, একটা হলো ভ্রমণ, তারা যখন ভ্রমণ করে উপশম, ভ্রমণ উপশম কিন্তু টিউবারকুলোসিস নামে যেটা বলা হয়েছে, ভ্রমণের উপশম। আর এটা হলো দুধ খেলে বৃদ্ধি, দুধ খেলে বৃদ্ধি, ভ্রমণ উপশম। ভ্রমণ উপশম টিউবারকুলোসিস নামের ভালো একটা লক্ষণ। টিউবারকুলোসিস রোগী যেমন চিহ্ন, এটা রোগীর কিছুটা চিহ্ন, তো মানসিক লক্ষণ গুলো মিলেলে ডিফারেন্সটা বার করতে পারবে। এখানে আরেকটি কথা জানার জন্য বলা যে কিছু কিছু রোগী আছে যারা তারা ওষুধ পছন্দ করে না, বলবে যে আমি ওষুধ পছন্দ করি না, তারপরে খেতে এসছে, আবার বন্ধু বলছে এমন তোমাকে বলছে, ওরা বলবে হোমিওপ্যাথিক ওষুধ পছন্দ করেন না, এরকম বেশ কয়েকটা মেডিসিন আছে। ওষুধ পছন্দ করেন না এরকম বেশ কয়েকটা মেডিসিন আছে, তার মধ্যে কিন্তু এটা একটা অ্যাসিড নেই, আছে, অ্যাসিড নেই আছে, লাইকোপোডিয়াম আছে, কার্সিনোসিন আছে, কোস্টিকাম আছে, তারপর আমাদের নাইসবোম, সিপিয়া, অ্যাসিড নাই, পিপাসাল, কার্সিনোসিন, কোস্টিকাম, নাইসবোম, সিপিয়া, এরা কিন্তু পছন্দ করে না, এরা পছন্দ করে না, তবে মাঝে মাঝে কারো পরামর্শে এরা দেখা করতে আসে। অ্যাসিড নেটের ক্ষেত্রে কিন্তু আবার স্যাগাল মেথড যারা প্রয়োগ করেন, স্যাগাল মেথডে কিন্তু একটা কথা বলা আছে, উনি এই হোমিওপ্যাথি ওষুধ খাবেন এই নিয়ত করে আসছে যে এটা আমার পছন্দের ওষুধ, আমি এটা খাবো, এই জন্য 12 টাকা ওষুধ দিয়েছি, এই জন্য আপনার কাছে আসলাম। উনি এই কথার উপরে একটা রোগী ট্রিটমেন্ট দিচ্ছেন, ভালো আছে না ওনার কথা। কিন্তু আমরা কয়েকটা বইয়ের মধ্যে দেখলাম যে অ্যাসিড নেটের রোগীগুলো হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করে না। যদি বাইরে করতে পারেন ভালো, না কিছু করার নেই, জানার জন্য জানা রাখা বা বলা আর কি। এখন এই ওষুধটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, এটা সবাই কম বেশি ব্যবহার করেন, আমি যেটা বেশি ব্যবহার করি সেটা হলো ফাইলসের ক্ষেত্রে। যদি মলদ্বারে ঘা হয়, ঘা এবং রক্ত প্রস্রাব হয়, ঘা হয়, ঘা থেকে রক্ত যায়, প্রস্রাব যায়, অশ্বের বলি অত্যন্ত ব্যথা, স্পর্শে ব্যথা বৃদ্ধি হয়, যখন কোষ্ঠীকে মধ্যে যখন হাঁটে তখন ব্যথা বৃদ্ধি হবে। এবং মল ত্যাগের পরে বৃদ্ধি, মল ত্যাগের পরে বৃদ্ধি। তাহলে এটা কখন হবে, যে মলদ্বারে ঘা হয়, ঘা থেকে রক্ত পড়ে বা প্রস্রাব হয়, যেটা হোক যায়, অশ্বের সহিত অত্যন্ত ব্যথা, স্পর্শে ব্যথা বৃদ্ধি হয়, মল ত্যাগের পরে ব্যথা বৃদ্ধি। আর বাথরুম করার সময় কি হয়, যখন সে মল ত্যাগ করে তখন ঘাম যেতে পারে, ঘামের শরীরে ভিজে যেতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে আমি যদি যদি মানসিক লক্ষণ মিলাতে পারি, আমি এটা প্রয়োগ করার চেষ্টা করি যদি মানসিক লক্ষণ মিলে। আবার বলতেছি যে কোনো মেডিসিনের প্রয়োগ করার ক্ষেত্রে মানসিক লক্ষণকে অবশ্যই গুরুত্ব দিবেন, যদি ফাইন্ড আউট করতে পারেন।
মানুষের মিললে এটা দেওয়া যায়। এটার পাশাপাশি যদি অ্যানাল ফিশার একটা কথা আমাদের মেডিকেল টার্মে আছে, অ্যানাল ফিশার, হেমোরয়েড, ফিস্টুলা। ফিস্টুলা আমার হাতে এখন কোনোটা ভালো হয় নাই, আর অ্যানাল ফিশার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়। অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমি সাধারণত সিমটোমেটিক মেডিসিনের সাথে গ্রাফাইটিস স্ট্যাকটুরেশন ওষুধ পাওয়া যায়। গ্রাফাইটিস থিলিস না বোরেক্স স্ট্যাকটুরেশন, ওটা ইউজ করে খুব ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ, আর রিসিডনেট যদি মানে সিমটোমেটিক মেডিসিনের সাথে গ্রাফাইটিসটা ব্যবহার করি। এখানে পাইলসের ক্ষেত্রে আবার বলতেছি, আমরা এখানে কথা কখন দিব যে তার মানসিক লক্ষণের সাথে যদি মলদারে ঘা থাকে, রক্ত এবং ফুসফুস যায়, অশ্লেষণ ব্যথা থাকে, স্পর্শে ব্যথা হয়, তারা দিতে পারবো। এবার স্প্লাসিড, স্প্লাসিড কি যে কষ্ট থাকবে, রক্ত স্প্লাসিড থাকবে আপনার কি ওই যে ব্যথা থাকবে কিন্তু কনস্টিপেশন থাকবে না, রক্ত যাবে না, নাকি স্যার এরকমই তো? কনস্টিপেশন থাকবে না, রক্ত যাবে না, কিন্তু ব্যথা থাকবে বা মলটা নরম হতে পারে। আবার কোলিনসোনিয়া যেটা আমরা ইউজ করি সেখানে কোষ্ঠবদ্ধ থাকবে, রক্তচাপ থাকবে কিন্তু ব্যথা থাকবে না। কোষ্ঠবদ্ধতা, রক্তচাপ থাকবে, ব্যথা থাকবে না। ইউরিনিয়া যে মেডিসিন আছে সেটা হলো অশ্বের পরে এটা বাইরে ছড়িয়ে আসে, লাল দেখা যায়। জীবনে একটা রোগী পাইছি ভালো হয়েছে জানি, পরে আমার কাছে আসে নাই। অশ্বের রোগীটা বাইরে ছড়িয়ে আসে, লাল দেখা যায়, পদে স্থান চুলকায়। আর এটা নিয়ে যেটা আছে এটা হলো কি অনেকক্ষণ ব্যাগ দিলে তবে পায়খানা ব্যাগটা আসে, পরে জ্বালা পোড়া গুলো থাকে স্বাভাবিক, দুর্গন্ধ গুলো থাকবে, এটা স্বাভাবিক। মলদারে ভিজা, এখানে একটা কথা বলি, ওই কথাটা নিয়ে কথা হচ্ছে। মলদারে ভিজা আমরা সালফার মেডিসিন ব্যবহার করি, সিনা ব্যবহার করি, গ্রাফাইটিস ব্যবহার করি। একটু বোঝা অ্যানাল ফিশারের ক্ষেত্রে গ্রাফাইটিস টাইট্রোশনটা ব্যবহার করা হয়, আমি করি। মলদারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে মলদারে ভিজা একটা রোগী আজ থেকে 5-7 বছর আগে আমার চেম্বারে যখন আসছি, পরে আমার এখন একটা চিকিৎসা করতেছি, সেটা হলো একটা হোটেলের সে বয়ের মতো স্টাফারে কাজকর্ম করে ইন্টারনালি। তো যেটা হয়েছে 5 বছর আগে বা 6 বছরের কথা বলতেছি। ও যখন আমার আসছে বলে আমার বাথরুমের রাস্তা ঘা, সব ঘা না ভিজে থাকে, ভিজা সবসময় ভিজা। তো আমি কি কি দিলাম এই মুহূর্তে মনে নাই, 2-3 বার তারা ট্রাই করে হইলো। পরে সে আমার থেকে চলে গেছে, ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে সে একটা উদ্যোগকে প্রফেসরটা দেখাইছে, প্রফেসর আমাকে শুধু কিমের ওষুধ দিয়েছে, অনলি কিমের ওষুধ দিয়েছে, পরপর 3 মাস ইউজ করার জন্য বলছে। এবং ওভারডোজ, যেটা সবাই 2টা খাইলে চলে, তারা 6টা করে দিয়েছে মাসে। পরে এক সময় তার সাথে আবার দেখা হইলো, এটা কি অবস্থা, আমার সমস্যাটা কেমন এখন আছে না? কোন আর সমস্যা তো এখন নাই, কেমনে ভালো হয়েছেন? আমি ঢাকা প্রফেসর দিলাম, উনি আমার কিছু দেখে, চোখ দেখে বলে কিছু বলে না, কোনো টেস্ট করে না। অভিজ্ঞ লোক নিচ্ছে, চোখটা ওরা চোখের দিকে তাকাইলো, লাইট মারলো, লাইয়া বলে যে কি আপনি ওষুধ দিলাম 3 মাস ইউজ করেন, না গেলে আসবেন, গেলে আসা দরকার নেই। আমি 3 মাস কিমের ওষুধ খেলাম, আমি ভালো হয়েছি। তাহলে মলদার যে ভিজা থাকে, এটা আমাদের সালফার একটা ভালো মেডিসিন। হ্যাঁ, কিন্তু কারণটা কিন্তু বাইরে করতে গেলে আসলে মূলত হয়তো কৃমি হবে, কৃমি কারণ হতে পারে। ওই যখন তার কথাটা আমার মাথায় এসছে, আমার কানে শোনা গেছে, ভাই বুঝতে পারলাম। কিন্তু আমি এখন এইসব রোগীগুলা সিমটোমেটিক মেডিসিন কিন্তু কিমি ওষুধ দিয়ে থাকি। আসলে সালফার কিমি ভালো একটা ওষুধ, আমাদের সিমটোমেটিক মেডিসিন যেটা করবে এটা কিমির জন্য ভালো মেডিসিন, সমস্যা নেই। তারপরে মনে হচ্ছে সিনার মাদার টিংচার যেটা আমরা ইউজ করেন, এগুলো ব্যবহার করি। এটা মাথায় রাখবেন, মলটা যদি ভিজা থাকে এটা কিমি কারণ হতে পারে। ক্লিয়ার না স্যার? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, মলদার ভিজা কিমি কারণ হতে পারে। আপনার সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি কিমি ওষুধ দিয়ে দিবেন। আরেকটা হলো মলদারে আসিল, এটা রোগী পাওয়া যায়, এটা টেস্টিসে হয়, তারপরে রেকটামে হয়, এগুলো বেজিনের আশেপাশে হয়, এগুলো আসিল গুলো হয়, এগুলোতে আপনি এসিড নাইট্রেটের মানসিক লক্ষণ থাকলে এটা দিতে পারেন। এসিড নাইট্রেট রোগীগুলো কিন্তু আবার ঠোঁটের কোনগুলো ফাটা থাকে, এটা মাক্সলে আছে, কুন্ডুরাঙ্গতে ছাড়া অনেক মেডিসিন আছে, এখানেও আছে, ঠোঁটের কোনগুলো ফাঁকা ফাটা মানে ফাঁকা থাকে, ফাটা থাকে দিতে পারে এটা।
জি স্যার, শুনতে পাই না কেন? ওকে আছে তো আপনার এখানে কাটে গেছে। একটা মেয়েকে স্যার যখন বিপদ হয়েছে 3-4 মাস পরে নিবে না। তো নিবে না কেন? এখানে হলো তার এখানে এরা বলছে একজিমা টাইপের, কেউ বলছে আসিল টাইপের। কেসটা তো আর আমরা দেখি নাই, মেয়েকেও আমি দেখি না। মেয়ের বাবা আসে আমার বলতেছে, তাই আমি বলে মেয়ের বুঝে পাঠাতেন স্বামীর বাড়িতে। ও না হয়ে যাবে না, খুব জেদি। জেদি কেন? কয়েক রোগা যেটা বলে সেটা। আমি মূলত এটার উপরে তাকে প্রথম সালফার দেওয়া হয়েছিল, ওই যে ইয়ে মনে করি কি কয় একজিমা বা এক্সোজেড মনে করি। তার বাবাও জানা না কেসটা। মেয়ে আসিল বলছে, একবার একজিমা বলছে, এটুকু। পরে সালফার দেওয়ার পর আমি অ্যাসিড নেট M/2/3 এটা মনে হয় 6টা 3 মাস গেছে। 3 মাস দেওয়ার পরে রেগুলার জরি পড়ে গেছে নাকি। ওই রুগীকে আমি আদৌ দেখি নাই, কিন্তু তার ফ্যামিলি রুগী মানে ফ্যামিলি লোকজন মাঝে মাঝে আসে রুগী পাঠায়। আমাদের অ্যাসিড নেটটা দেওয়া হয়েছে তাকে যেদি কারণে যে তার যখন সংসার ভাঙতেছে তখন তার মা বাবা চাপ দিচ্ছে তারে শ্বশুর বাড়ি চলে যাওয়ার জন্য। সে কিন্তু বলছে আমি যাবো না, এই সংসার করবো না। তাহলে ওই যে অতিরিক্ত জেদ খেড়েছে, ওটার কারণে আমি অ্যাসিড নেট এবং সালফার দিয়ে তার চিকিৎসা শুরু করে দিলাম। ঠিক আছে, তো ওইটা কিন্তু ভালো হয়েছে। আর কিছু কেস পাওয়া যায় যে উদরাময়, যেটা উদরাময় কেস কোনো কারণ ছাড়া তারা পাত্র পায়খানা হয়। এটা বৃদ্ধ বয়সে বেশি হতে পারে। বৃদ্ধ বয়সে দুটা কেস বেশি হয়, যারা অ্যালোপ্যাথিক ওষুধ ওভারডোজ ইউজ করে। আমাদের এখানে যারা দেখা 60 বয়স তারা দৈনিক 10-15-20 ট্যাবলেট খায়। বিভিন্ন শহরের লোকগুলা খায় 15-20-10 ট্যাবলেট খায়। অনেকে বলে যে আমি 1 পয়েন্ট ট্যাবলেট খাই। তো যারা এই মাল্টি ড্রাগ নিয়ে ওরা কিন্তু কনস্টিপেশনে ভুগে, মাস্ট বি ভুগবে, কনস্টিপেশন তার হবে। সে এটা কন্ট্রোল করার জন্য অনেক ধরনের সিরাপ খাবে, আসলে লাভ হয় না। ওই জাতীয় কেস হলে ভিন্ন কথা। যদি বুড়া বয়সে যদি আবার লুজ মোশন হয় কোনো কারণ ছাড়া, সেখানে যদি আইবিএস এর লক্ষণ পাওয়া যায়, সেটাও কিন্তু জ্বালাপাত লক্ষণ থাকলে আমি সাধারণত অ্যাসিড নেটে প্রয়োগ করি। মুখের কথা বললাম, মুখের কথার মধ্যে মাক্সেলের পাশাপাশি এটা দেওয়া যায়, বা মাক্সেলের আগে পরে একটা ডোজ দিয়ে দিই, দেখা যাক কি হয়। যদি কোন ফাটা থাকে এটা ইউজ করা যায়। আর একটা হলো প্রস্রাব, বিশালে প্রস্রাব করে অ্যানালিসিস, যেটা আমরা বলি রাতে প্রস্রাব করে, এটার ক্ষেত্রে কিন্তু অ্যাসিড নাইট খুব ভালো একটা মেডিসিন। এটা অ্যাসিডের পাশাপাশি আমি ইকুজিটা মাদা যেটা সেটা ইউজ করি, অনেক সময় সেপাল মাদারও ইউজ করি। হ্যাঁ, তো এখন এগুলা অ্যাসিড নাইটটা মূল কথা হলো আপনাকে স্কিনে যে সরি ওই যে তার মানসিক যে লক্ষণটা আছে, বিশেষ করে মেজাজ, তার মন মেজাজ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর মাথা ব্যথারও কিছু রোগী পাওয়া যায়, এটা আসলে ফাইন্ড আউট করা মানসিক লক্ষণ খুবই কষ্টতর করতে হবে। মাথা ব্যথার কিছু রোগী পাওয়া যায় যে এরা যদি ফাইলস থাকে সাথে মাথা ব্যথা থাকে, আবার বলি ভ্রমণের সময়, ঠিক আছে মতো ভ্রমণের সময় মাথা গরম সেক দিলে বা কাপড় বাঁধলে একটু গোসম একটা সালিশের মধ্যে পাওয়া যায়। এই জাতীয় লক্ষণে কিন্তু মাথা ব্যথা দেওয়া যায়। মাথা ব্যথার জন্য আপনাকে প্রথম বলবে না, যদি পাইলসের কথা বলে তখন মাথা ব্যথার কথা জিজ্ঞেস করতে পারবেন। আবার পাইলসের কথা বললে কানের পুজ যায় কিনা এটাও জিজ্ঞেস করতে পারেন। কানের পুজের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা মেডিসিন আমি ইউজ করা লাগে না, সাধারণত সিপিরিন আমার রাষ্ট্র দিয়ে শুরু করি। আর মন চাইলে স্যালিসের লক্ষণ থাকে স্যালিসে বাইকেমি দিয়ে দিই, অথবা ক্যালকুলেট সাল বাইকেমি দিয়ে দিই। এটা আমি উপকারও বলি না, অপকারও বুঝি না, তবে দিলে একটু মনেরও ভালো লাগে, রোগী ভালো থাকে। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু কর্ণ রোগে সাধারণত রাষ্ট্র সিপিরিনের বাইরে দেওয়া খুব একটা লাগে না, খুব লাগে না। আর কানের পুজ কখন আসবে? যখন নাকি সর্দি দেখবে। আপনি যদি নাকি সর্দি কমাতে পারেন, এটা কন্ট্রোল করে কানটা আস্তে শুকিয়ে যাবে। আর সাধারণত বাচ্চাদের বাম কানটা বেশি আক্রান্ত হয়, বাম সাইডে করে ওইসবই ভালো। তাহলে আমরা এই মেডিসিনটা ব্যবহার করে কথা কথা স্যার পাইলসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মলদারে আসির এটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, লুজ মোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মুখে ক্ষত ব্যবহার করা হয়, কানের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মাথা ব্যথা ব্যবহার করি। এটা আমার ব্যক্তিগত কথা বলতেছি। পাশাপাশি আপনারা যারা ভালো ডাক্তার আছেন তারা তো আরো ভালো কাজে ব্যবহার করতে পারবেন। আজকে ঠিক আছে এই পর্যন্ত।
নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আরো কোনো জানার দরকার আছে কিছু বা কিছু জানাতে পারবেন অতিরিক্ত কিছু আর? স্যার নাইট্রিক অ্যাসিড বলেন। আপনি যেগুলো বলেছেন সাধারণত এই কাজেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর নাইট্রিক অ্যাসিডের রোগী আপনি যেটা বলেছেন এর সাথে আরেকটা জিনিস আমি খেয়াল করি, সে শীত কাতর কিনা। শীত কাতর যদি আপনি বলেছেন শীত কাতর যদি কনফার্ম হয়ে যায় তাহলে অনেক সময় একটা সিমটমে নাইট্রিক অ্যাসিড দিয়েছে, যেমন তার প্রচুর রাগ, নাইট্রিক অ্যাসিড। তারপরে অন্যজনকে ক্ষমা করতে পারে না। কেমন ক্ষমা? আমার এক ছাত্র ছিল, তার হাতের তলা পায়ের তলা ঘামতো, দুর্গন্ধ। তো ওই জায়গাটায় সাইলেশিয়া নাইট্রিক অ্যাসিড এটাতে ডিডি করার প্রয়োজন হয়ে পড়ে। তখন সে বলল যে আমার চাচাতো ভাইরা আমার যা করেছে, জীবনে যদি আমার কোনো টাকা পয়সা হয় আমি তাদের ছাড়বো না, ক্ষমা করবোই না। কেন? না স্যার, ওদের ছাড়া হবে না। এই তো হয়ে গেল নাইট্রিক অ্যাসিড, কাজ হয়েছিল হাতের তলা। আর আপনি পাইলস এর ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় রোগী যদি শীত কাতর হয়। ও আচ্ছা, প্রচুর রাগ, মোবাইল ভাঙছে অনেকগুলো, নাইট্রিক অ্যাসিড। এটা ক্ষমা করতে পারে না, অনেক মেডিসিনে ক্ষমা করে না, 5 দিনে ক্ষমা করে দিয়ে। নাইট্রিক ক্ষমা করবে না, বরং তারা কিভাবে বিপদে ফেলানো যায় ওটা সে প্রোগ্রাম করে। তারপরে যারা অনেক সময় বউ পিটাই, ঠিক আছে স্যার, এই ধরনের মানসিকতা, তারা ক্ষমা করে যদিও, তবুও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে দিতে পারে। কাতরতা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার মনে করি না। কাতরতা ম্যাক্সিমাম মেডিসিনে এখানে উভয় কাতর হতে পারে, গরম হতে পারে, ঠান্ডা হতে পারে, এটা বাইর করা কষ্ট। এটা আসলে মাথাটা চিকিৎসা করা প্রয়োজন মনে করি নারী ফলে তো ভালো কথা। যেমন এপিসিবি গরম কাতর, আবার শীত কাতর, রাষ্ট্র শীত কাতর, আবার গরম কাতর, প্যারাসিটামল সেম অবস্থা, সব মেডিসিনের সেম অবস্থা আছে। এটারে ধরেন অ্যাসিড ফ্লো, অ্যাসিড বস, এগুলোর মধ্যে গরম কাতর শীত কাতরতা আছে, ইন্ডিকেশন করে দেওয়া আছে। অ্যাসিড ফ্লোটা গরম কাতর হবে, ওগুলো শীত কাতর হবে, দেখা যাচ্ছে উল্টো হতে পারে। এগুলা ভালো হলে তো ভালো। আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করি, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যে রোগী যার চর্মরোগ যত বেশি ডিপে আছে সে তত বেশি শীত কাতর হবে। তার চর্মরোগ বেশি চাপা পড়লে সে তত বেশি শীত কাতর হবে। এটা আপনি এটা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু আগে দিতে পারবেন। যার গ্রামের দুর্গন্ধ আছে তারও কিন্তু চর্মরোগ চাপা দেওয়া আছে। এটা আগে বলছি, আজকে বলছি, যার গ্রামের দুর্গন্ধ কনস্টিপেশন, মেডিকেতে লিকুরিয়া থাকবে, সাদা সাপ থাকবে, এগুলা কিছু কিছু যদি আপনি প্রয়োগ করেন অনেক কিছু আপনার সহজ হয়ে যাবে, মেডিসিনও সহজ হয়ে যাবে। যাক, আমরা নাইট্রিক অ্যাসিড সম্পর্কে এটা মনে করি আরো বিস্তারিত। আরে শীত কাতর বললেন তো স্যার, শীত মানে শীত কাতর এটা মনে পড়ে গেল ওষুধের কথা। এবং লেটেস্ট আমি এটার একটা ফল পেয়েছি, আগে কখনো ব্যবহার করিনি। লরোসিয়াস, অধিক মাত্রায় শীত কাপড়, তার হাড় পর্যন্ত কাঁপে শীতে। লরোসিয়াস এবং ফল পেয়েছি, আমি কিছুদিন আগে একবার প্রয়োগ করছি। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন নাইট্রিক সম্পর্কে আরো ভালো বললে বলবেন, সমস্যা নাই। এখন একটা জিনিসটা জানতে চেষ্টা করবো, সেটা হলো আমাদের হোমিওপ্যাথি কোম্পানিগুলো বাঁচা রাখা দরকার আছে আমাদের। এরা যে পোটেন্টাইজ মেডিসিন ইউজ করে বানায়, ওটা দিয়ে কিন্তু আসলে কোম্পানি চলতে পারে না। অন্যভাবে নেবেন না। আমি গত 2 বছর আগে একটা ওষুধ কোম্পানি তৈরি করার জন্য একটু মার্চ জরিপ চালাইলাম। জরিপে কিন্তু ফলাফল আসলে কি নাম্বার 14, 2 নম্বর না 3 নম্বর না, 14 নম্বরে যারা না করতে পারবে কোনো কোম্পানি টিকবে না আমাদের বাংলাদেশে। তো আমি এখান থেকে পিছিয়ে চলে গেছি। এটা বলার কারণটা হলো, আমরা যদি দুর্সাদের পটেন্সি মেডিসিন ব্যবহার করি, যেমন আমরা একটা পটেন্সি দেখা যায় আমাদের জীবনে একবার কিনে হয়েছে, এখন বাকি হয়েছে, তো এটা যদি সে জীবনে একবারে বিক্রি করে, সে এখন আমরা যে পিটি মেডিসিন বিক্রি ব্যবহার করতেছি, এটা কিরকম প্রাইস আপনারা জানেন। একবার কিনলে লাইফে শেষ। অনেকে আছে লাইফে আর কিনে নেই। আমি একটা দিয়েছি খোঁজা দিয়ে দিয়ে উঠে, আমি তো 3-4 বছরের উপর চেঞ্জ করি, চেঞ্জ না করে কিছু হয় না।
কিন্তু অনেকে কাটে দিয়ে দিয়ে উঠায়, আমি উঠে মাঝে মাঝে। এখন কোম্পানি চলবে না, কোম্পানি চলার জন্য মাঝে মাঝে আমাদেরকে টাইট্রোরেশন, বায়োপ্লাজেন, বায়োকিমিকেটর ব্যবহার করা উচিত মনে করি আমি। হ্যাঁ, মাদার টিচার ব্যবহার করা উচিত মনে করি, কারণ কোম্পানি টিকে রাখতে হবে। কোম্পানি আমরা না টিকে রাখলেও তো সে আপনার ভালো মেডিসিন দিতে পারবে না। সে যখন টিকবে না, তার এক্সট্রা খরচ হবে না, সে হতাশ হয়ে অন্য দিকে চলে যাবে। তো এই ক্ষেত্রে এটাকে অন্যভাবে না, অন্যভাবে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, জি, ধন্যবাদ। অন্যের প্লেট থেকে ফ্যাট নিয়ে নিয়ে খায়। যে এটা ফ্যাট খায়, ফ্যাট পাউডার খায়, এটাও খায়, ঠিক আছে। আচ্ছা যাক, আমরা এই যে বোরাক্সের একটা ব্যাপার, টাইট্রোরেশন কারকে বলতে পারবেন কোন ক্ষেত্রে ব্যবহার করি? জি স্যার, যারা হাফেজ মানুষ, এই যে রমজান আসতেছে, গলায় যাদের সমস্যা হবে, বোরাক্স এক্সেটিয়া। গুড, এটা পরীক্ষিত জিনিস, প্রয়োগ করবেন এই রমজানে। আমি মনে হয় 300 পিস আমাদের স্টক আছে, সব চলে যাবে আশা করতেছি, আর সব চলে যাবে। আমি অনেকের লিখে দিই, এটা কিনে কিনে খাবেন। আর এই বোরাক্স মেডিসিনটা যারা জুমা পড়াবে, খতবা দিবে, খতবার আধা ঘন্টা আগে জিব্বার নিচে চারটা রাখবে, আধা ঘন্টা পর থেকে গলা 2 ঘন্টা পরিষ্কার থাকবে। আপনার সিমটোমেটিক মেডিসিন গলা বসে গেছে, যে কোনো মেডিসিনের পাশাপাশি বোরাক্স করা যায়, টাইট্রোরেশনটা অনেক টাকা ব্যবহার করা যায়। বলেন সমস্যা নাই। না, সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি যেটা আসে আপনার অ্যান্টিনামেটিক আসুক, কুষ্টিকাম আসুক, রাষ্ট্রোস আসুক, সালফার আসুক, অসুবিধা নেই। আপনার সাথে পছন্দ করলে আর্জেনাইট, বৃষ্টি পছন্দ না করলে কুষ্টিকাম। হ্যাঁ, আরেকটা বলেন যে আরেকটা ব্যবহার করে বোরাক্সের লেখা, সাদা গালে ঘা, যদি জিভ বা ঠোঁট উঁচু করতে গিয়ে বা জিভ বা ঠোঁটের কর্নারে যদি সাদা যে লালা আটকে থাকে, তাহলে এক্সেটিয়া। দামি শুদ্ধ, এটার তো দরকার নাই, এটা তো আপনার মাকসাদ বা অ্যাক্সিডেন্ট দিলে চলে যাবে। আর এটা হলো ওই যে কোনিক অটাইটিস মিডিয়া, যেটা কান পাকে দীর্ঘদিন ডাক্তাররা ব্যর্থ, প্রচলিত চিকিৎসা কিন্তু এই রোগটা ব্যর্থ, এটা চিকিৎসা করতে পারে না। দীর্ঘদিনের কান পাচা, কানে ফুস দেওয়া রোগ, প্রচলিত চিকিৎসা কোনো ডাক্তারের চিকিৎসা করতে পারে না। এটা তো অনেক কিছু পারে না, কিন্তু ওরা যে চেষ্টা করে এটা পারে না। এই ক্ষেত্রে আমাদের সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি বোরাক্স মানে 6 মাস চালাই দেবেন, মুখস্থ বিদ্যা, কোনো সমস্যা নেই, কান শুকিয়ে যাবে ইনশাল্লাহ। আর তার বলবেন যে যেন কানে পানি না ঢুকে। তাহলে বোরাক্স টাইট্রোরেশনের 2টা মেইন জায়গায় ব্যবহার করি, সেটা হলো একটা হলো কান পাকার ক্ষেত্রে, কানে পুজ বন্ধ করার জন্য মিরাকল, আর একটা হলো গলা কন্ট্রোল, মিনিমাম 2 ঘন্টা পরিষ্কার থাকবে। 4টে ট্যাবলেট একসাথে ইউজ করার পরে আধা ঘন্টা 15 মিনিট পর থেকে গলা 2 ঘন্টা পরিষ্কার থাকবে। এটা অনেক হাফেজ, অনেক ইমামে এটা কন্টিনিউ ইউজ করে। আর আমি অনেকে লিখে দিই, দামও বলে দিই, যেটা আমাদের তোরা কিনে এত টাকা আমরা বিক্রি করি, কিনে খাবেন, সমস্যা না, আমার কাছে আসলে পাবেন, না আসলে দরকার নেই। তাহলে বোরাক্সের 2টা ব্যবহার কিন্তু আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, আপনাদের যে সিমটোমেটিক মেডিসিন যেটা সিলেক্ট করবেন, ওই মেডিসিনের পাশাপাশি এটা ইউজ করবেন। এরকম আরেকটা মেডিসিন আর প্রমাণিত স্যার, এটা ট্রাই মানে এটা একবারে প্রমাণিত, যেমন জিমেস খেলে জ্বর চলে যায়, এটা একটা প্রমাণিত জিনিস। এই জন্য আগে সমস্যা নিচ্ছে যে এটা বিরূপ মন্তব্য করবেন না, করে দেখবেন, ঠিক আছে। আর আমি আপনাদের নিয়ম মানতে নিষেধ করি না, বলছি আপনার সিমটোমেটিক মেডিসিন যেটা আসে পাশাপাশি এটা ইউজ করবেন, ঠিক আছে। গলা খুশখুশ করলে নাকি গলা পরিষ্কারের জন্য, গলা স্বর বসে গেলে, হর্সনেস অফ ভয়েস। ঠিক আছে স্যার। বায়োকেম টাইট্রোরেশন 500 টাকা দাম। আমি তো চিন্তা কত জন 500 টাকা দাম এটা ওষুধ দিলেন, সে কি বলবে আপনাকে? স্যার এটা ক্লিয়ার? জি স্যার, 3x ট্যাবলেট, তাই না স্যার? মনে হয় 3x না 4x এরকম হবে। বোরাসটা 3x। স্যার, তারা যে যারা পড়ায়, যেমন ছোট বাচ্চারাই, তাহলে কি 3টে করে ট্যাবলেট তারাবির আগে 2 ঘন্টা আগে জিব্বা নিচে দিয়ে রাখবো?
যখন নামাজ পড়াবে, নামাজ পড়ানোর 15 মিনিট আগে বা আধা ঘন্টা আগে মানে যখন প্রথম যদি সে প্রথম 10 রাকাত পড়ায় তাহলে বাসা থেকে খায় আধা ঘন্টা আগে বাইরে হবে। আর যদি পরে 10 রাকাত পড়ায় তাহলে মাঝখানে সে খায় নিবে। জি স্যার, ধন্যবাদ স্যার। জি জি স্যার। এটা বায়োকেমিক ইউজ করবে না স্যার? রিএক্স টাইটুরেশন ট্যাবলেটের মতোই তো স্যার। জি ট্যাবলেটও পাওয়া যায়, পাউডারও ওই যে রেগু করতে ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট ইউজ করি আর ম্যাক্স ফেয়ারের তাহলে বোরাসটা আমাদের গেল। হ্যাঁ বোরাসটা গেল। আর একটা মেডিসিন ক্যালকেরিয়া আয়োড। ক্যালকেরিয়া আয়োড এটা হলো যাবতীয় এডিনয়েড গ্ল্যান্ডে ক্যালকেরিয়া আয়োডটা আপনি যদি সিম্পটোমেটিক মেডিসিনের পাশাপাশি যদি 6 মাস 1 বছর রাখেন, 6 মাস 1 বছর এটা নিয়ন্ত্রণ আসে যায়। ক্যালকেরিয়া আয়োড এটা সব জার্মানি ওষুধ। এটাও 3x। যেমন আপনি রোগীটা টিউবারকুলাম পাইলেন, টিউবারকুলাম দিলেন, দিয়ে 500 দিয়ে দিলেন। রোগীটা ক্যালকেরিয়া পজ পেলেন, ক্যালকেরিয়া পজ এটা দিয়ে দিলেন। রোগীটা আপনি ব্যারিটা কার পেলেন, 7 দিয়ে দিলেন। তবে 6 মাস থেকে 1 বছর হ্যাঁ ভালো একটা ফল পাবে ক্যালকেরিয়া আয়োড। এই দুটা গেছে না। অ্যানাল প্রেশার কি বললাম যে অ্যানাল প্রেশার একটা মেডিসিন একটু আগে বললাম যে মনে আছে অ্যাসিনাইট গ্রাফাইটিস 3x। আপনি যে মেডিসিন সিলেক্ট করবেন ওই সিলেক্টেড মেডিসিনের পাশাপাশি এটা ইউজ করবেন। এটা সর্বোচ্চ 2 মাস, 2টা কোটা খাওয়ার পরে সে বলবে আমি এটা করে ভালো আছি। হ্যাঁ এগুলো ইউজ করবেন। আবার বলি আপনার সিম্পটোমেটিক মেডিসিনের পাশাপাশি ইউজ করে দেখেন, ভালো থাকবেন। গ্রাফাইটিসটা এক কালামা তো আপনারা জানেন, সমস্যা নাই। গান পাউডার কি ব্যবহার করি? এগুলো বলে দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি ব্যথা এগুলো ব্যবহার করা যায়, রোগী পাওয়া যায় কমারি। গান পাউডার কখন ব্যবহার করবেন এ বলতে পারবেন? স্যার যখন চর্মরোগের জন্য সিস্টেমেটিক মেডিসিনের কাজ হয় না তখন গান পাউডার ব্যবহার করলে ভালো ফলাফল আসে। যখন অ্যাগ্রাভেশন হবে এটা কন্ট্রোলে আনার জন্য দিতে হবে, ছাড়তে হবে, টিউনিং করতে হবে। জি এটা ছাপা পড়ে কিন্তু ভালো হয় না। হয়ে গেছে এটা ছাপা পড়বে ভালো হবে না কিন্তু। আর মাঝে মধ্যে রোগী ধরে রাখতে হলে এসব দিতে হয় স্যার। হ্যাঁ নাইট থেকে বাঁচার জন্য আরই কন্ডাক্টর ভিড়া খায়। জি স্যার নাইট থেকে বাঁচার জন্য এটা দিয়ে কন্ট্রোল করতে হবে। দেখা যায় আপনি এখানে পড়ে এমন ভাবে স্কিনটি যে অ্যাগ্রাভেশন করলো এখানে একটি ফুস পানি যেতেছে। যদি ভালোবাসা দিয়ে বুঝে রাখতে পারেন রুগী রাখবেন। আমি কিন্তু বারবার বলি আমি তো খুব ভয় পাই। আর রুগী তো আমি সাধারণত আমার থেকে রুগীতে 4 ফুট দূরে বসাই। হ্যাঁ তারপর আমাকে সমস্যা সে তো ভয় পাই এইসব ক্ষেত্রে। আমি গান ওটা দিয়ে কোনো রকম কন্ট্রোল করে বাড়ি পাঠাই দিই। স্যার তাহলে গান বলেন। আমার ছেলে হাফিজি পড়ে স্যার, এর গায়ে তো একজিবে মানে সারা শরীরে ঘা, আবার কমে আবার বাড়ে। এর তো আমি রাস্টক দিই, তার গরম কাতর আছে শীত কাতর, গরম কাতরটাই বেশি। এর পাশে কি এই ব্রক্স খাওয়া যাবে স্যার? কোনটা? মানে এই মাত্র কণ্ঠ বই খাওয়া যাবে কোনো সমস্যা নাই স্যার। গান করে জি স্যার বলেন। স্যার এর কিছুদিন সুস্থ থাকে, আবার কিছুদিন পরে আবার শুরু হয় এর গার ঘা আর যে চুলকানি। স্যার এভাবে কি করতে পারি এই বিষয়ে? ওটা একটু সুগারটা গ্রাভেশন করান, সুগার একটু বাড়া দেন, সুগার বাড়া দিয়ে 1 মাস অপেক্ষা করেন আর বরসটা সরব না, দেখা যাক না। যদি কাজ না করে পুষ্টিকাম আছে, আজেন্ডা মেটালিকাম আছে। হ্যাঁ এই দুটো ওষুধ দেখেন। আপনি অনুমতি দিলে একটু বলবেন এই ম্যাডামকে আমি একটু বলেন। ওই ম্যাডামের ছেলের মেডিসিন হচ্ছে রাস ভেনেটা, রাস্টক্স না। ইনশাআল্লাহ গরম কাটতে পারবেন। জি স্যার। স্যার আবার একটু বলেন তো কি বলেন? রাস ভেনেটা। বরিশালে পাবেন না হয়তো ওষুধটা। জি সাধু স্যার।
তাহলে কোথা থেকে আনবো স্যার? কিন্তু খুলনাই পাইনি স্যার। ঢাকা অথবা চিটাগাং। কত পাওয়ার এটা? যেভাবে হোক আনতে তো পাওয়ার নিয়ে মাথা খারাপ করে। সাদত স্যার আপনি বললেন, এত বললে দিয়ে দাও। জি সাদত স্যার। রাজবেনাটা রাষ্ট্রতে যাবতীয় লক্ষণ আছে, কিন্তু রুগীটা গরম কাতর। রুগীটা গরম কাতর, যাবতীয় লক্ষণ রাষ্ট্রক্সের। আর রাষ্ট্র নিজেও গরম কাতর, নিজেও শীত কাতর, কোনো সমস্যা নাই। সারা দোকান বলছে খাবার বার করে দেখতে পারেন, তো কুষ্টিকা মেডিসিন হতে পারে, আর্জেন্টাম মেটালিক মেডিসিন হতে পারে। আর বোরাসটা চালাই যান, ইনশাল্লাহ রেসপন্স করবে। তাহলে আমরা গ্রাপাটিস গেল, গান পাউডার গেল, ক্যালকারিয়া আয়োড গেল, বোরাস গেল নাকি। এখন অনেকগুলো রুগী দেখা যাইতেছে মুখে দাড়িতে গোপুটে দাড়ি উঠে। হ্যাঁ, আমার কাছে এখন মনে হয় 7-8টা রুগী আছে ধরুন কেস। একটা ফেনিকোলজি পড়ে জুলজি মাস্টার্স করতেছে, বিয়ে হয় না, মেয়েটা 26 বছর বয়স, তার এই কন্ডিশন। আর কয়েকটা বিবাহিত, কয়েকটা বিবাহ ছাড়াও আছে। এটা নিয়মিত শিফট করে। এই রোগগুলাকে কিন্তু আমি ওলিয়াম জ্যাক একটা মেডিসিন আছে, ওটা তার কন্টিনিউ করে। দেখা গেল যে 6-7 মাস 1 বছর পর থেকে এটা পরিমাণ কমে এসেছে। হ্যাঁ, এখন কুমিল্লা থেকে একটা মেয়ে আসে, সে 2-3টা উঠে, সে আবার টানি সিল ফেলায়। সে একসময় কিন্তু ওই যে কেটা লাগাইলে উঠে তো, এখন 1-2টা উঠে সে নিজে সিমটে দিয়ে এটা উঠে ফেলায়। ওলিয়াম জ্যাকটা তারা বলছে আরো 1 বছর কন্টিনিউ করার জন্য। ইন্টারনাল করে পরিবর্তন করে গেলে জানি না, তবে সে ওলিয়াম জ্যাকোরিসিস 3x এটাও কিন্তু ট্যাক্টুরেশন রেকুইস কোম্পানির, এটাও কিন্তু আমি কন্টিনিউ চালাতে বলি। আর কেলি বাইক্রোম যেটা, যে নাকের সর্দি, নাকের হাসি, নাকের মানে নাকের ডিএনএস, এগুলোর ক্ষেত্রে কিন্তু কেলি বাইক্রোমটা আপনি ইউজ করে দেখতে পারবেন। এটা সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি খুব ভালো রেজাল্ট করে। আর আরেকটা হলো আমাদের প্লাম্বাম মেটালিকাম, এটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করা দরকার। আমি রুগী খুঁজতেছি, আসপেক্টারে দিছি, এটা পাইলে ইউজ করবো। রুগী পাইলে এটা ইউজ করবো। এটা কিন্তু আগে আমি একসময় ব্যবহার করতাম, কিন্তু মাঝখানে থেকে সব মানে মন থেকে সরে গেছে, শরীর থেকে চলে গেছে। এটা কিন্তু যাদের রক্ত স্বল্পতা আছে, বাতের ব্যথার কারণে, কিডনি প্রবলেমের কারণে যদি মাংস বেশি ব্যথা করে, রক্ত কম থাকলে শরীরে ব্যথা করবেই, মাংসগুলো ব্যথা করবে, ক্যালসিয়াম অভাব করবে, হিমোগ্লোবিন কমে গেলে করতে পারে, আর কিডনি সমস্যার কারণে করতে পারে। আজকে যেটা দিয়েছি সেটা হলো একটা স্প্রিটিসার, তার হিমোগ্লোবিন কম, তার আগে একবার দিয়েছি, আজকে দেওয়া হয়েছে, আরেকবার এটা খাওয়ানোর পরে টেস্ট করাবো। গত বছরটা যে কিডনি রোগী, তাকে এটা দেওয়া হয়েছে। এটা আমি মাঝখানে ব্যবহার করতাম, গত কিছুদিন যাবত 1-2 বছর যাবত মেমোরি থেকে এটা আউট হয়ে গেছে, একবার আবার শুরু করলাম। এই মেডিসিনটা কিন্তু গুরুত্বপূর্ণ মেডিসিন, প্লাম্বাম মেটালিকা। এটা ধরে কিডনি সমস্যার কারণে যদি আপনি শরীরে ব্যথা বেদনা করে, তারপরে হিমোগ্লোবিন কমে যাওয়ার পরে ব্যথা বেদনা করে, আপনার ঘুম আসতেছে না, হ্যাঁ, তারপরে আপনার ওই যে আরো অনেকগুলো লক্ষণ আছে, সেটা মনে নাই, আমি 2টা ক্ষেত্রে বেশি ব্যবহার করি, এটা মাথায় রাখবেন। আর ইউরেনিয়াম ম্যাট্রিকাম আমাদের ম্যাক্সিমাম কোম্পানিটা পাওয়া যায়, জার্মানি রেগোজের পাওয়া যায়। এটা কিন্তু যাবতীয় আলসারের ক্ষেত্রে এটা মুখস্থ মেডিসিন। সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনটাও মুখস্থ। এক্স পাইলোরি একটা ব্যাকটেরিয়া জড়িত একটা রোগ আছে, এক্স পাইলোরি। নাম শুনছেন এটার? এক্স পাইলোরি সম্পর্কে জানেন? না স্যার। এক্স পাইলোরি পজিটিভ। এটা যখন দীর্ঘদিন শরীরে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া হতে বড় সমস্যা থাকে, ব্যাকটেরিয়া না ভাইরাস, ব্যাকটেরিয়া না। এটা যদি দীর্ঘদিন শরীরে থাকে, ওখান থেকে কিন্তু ক্যান্সারের সৃষ্টি হতে পারে, ফ্যাটি। তো 3টা রোগী আমার কাছে ছিল এক সময়, এখনো রোগী আছে। 3টার মধ্যে একটা ছিল আমাদের ফেনী নাম করা একটা রেস্টুরেন্ট, ফুড গার্ডেন, তার স্টাফ। একটা হলো আরেকটা রেস্টুরেন্ট নবী হোটেল, তারও একটা স্টাফ। আর একটা হলো মহিবার একটা হোটেল, রেঙ্গুন হোটেল, সেও ওই যে আর কারিগর, ওই যে সাবের কারিগর, সাব বানায়। তো 3টা হোটেলের স্টাফ, এই 3টা কিন্তু মহিবার, এটা কিন্তু মহিবার ছিল সেরা। আর যেটা নবী হোটেল আমার চেম্বারের পাশে, ওখানে আপনি ধরেন সময় গেলে আধা ঘন্টা ওয়েট করতে হবে, তারপর জায়গা পাইবেন। আর ফুড গার্ডেন হলো ফেনীর ঐতিহ্যবাহী একটা মানে ফাস্ট ফুডের দোকান, ফুড গার্ডেন মানে সার্ভিস রেস্টুরেন্ট।
পেনের এটা জন্ম দিছে এরা পেনিতে। ওইখানে এই জিনিসটা আমরা ফুড ঘটনা খাই মাঝে মাঝে। এখন এই 3 জায়গায় স্টাফের কিন্তু পেটের ভিতরে স্টাফের পেটের ভিতরে এক্সপাইরি জীবাণুটা আছে। আমি তখন থেকে সতর্ক হয়ে গেছি যে এখানে যাওয়া যাবে না, ঠিক আছে। যদি ফুড ঘটনা খাওয়ার মাঝে মাঝে যাই, এখন এই যে জীবাণুটা তাদের পেটে ঢুকে গেছে, এটা কি কারণে? তো আমি যেটা ডেঙ্গু হোটেল মহিপাল সে সাপ তৈরি করে, তাই বললাম যে তোমার ঢোকার কি কারণ? এ বলে স্যার আমরা যে সাপটা বানাই এই সাপে যে কেমিক্যাল দিই, এই কেমিক্যাল যদি কোনো সুস্থ লোকে 7 দিন টানা খায়, কথা কিন্তু মনোযোগ শুনেন, সুস্থ লোকে যদি তাদের সাপটা, ওই সাপ মানে কি ওই যে খাবার ভিতরে যে মাংসটা কুচি কুচি করি করি বা গাড়ি মশলা দিয়ে বানাতেন আমাদেরকে, ওটাকে সাপ বলে আমরা এখানে। টানা 7 দিন কেউ খাইলে 8ম দিনে তারা হার্টে ডাক্তার কাছে যেতে হবে। এটা হলো যে তৈরি করে তার কথা, বুঝতে পেরেছি স্যার। আর যেটা ফুড গার্ডেনে তার মারা আমি ডিসেম্বরে টাকা নিয়েছিল, এটা মনে মাছ বাঁচানোর সময় মারা গেছে, আমার দেখা যোগাযোগ নাই। সে একবারে লিন এন্ড থিন হয়ে গেছে। বললাম তোমার কেন রোগটা হয়েছে, তুমি কি খানা খাও, তোমার খানা তো আমি খানা, তোমার খানা লোক হয়ে পাও কই? এ বুঝে না স্যার, আমাদের খানা ঠিক আছে কিন্তু যারা খাওয়া যেটা বাঁচিয়ে যায় ওইটা আমার বাগে পড়ে, ও একটু ওর বেতন কম দিয়ে ওই খানাটা খায়। মানুষ যেটা খাওয়ার পরে রাখি চলে যায় ওটাই সে খায়, তারা কিন্তু পেটে এক্সপায়ারি দিলাম। আমি দুধ খাবো না, তারা দিত। আর একটা হলো নবী হোটেল, সেও খানাগুলো খায়। এখন একটা পাইতেছি, একটা ব্যাংকার, বয়স বেশি না, 32 করে বা একটু বেশি হবে, তার পেটে এক্সপায়ারি জীবন। তো কোনোটা আমার এখনো ভালো হয় নাই, ভালো আছে। সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি ইউরিনাইটটা কিন্তু কনফার্ম তারা চালাইতেছিলেন, বসে আল্লাহ জানে। কিন্তু এটা অ্যালোপ্যাথি ওষুধে ভালো হয় না। ওরা 3 পর্যায়ে, আমি নেটে দেখলাম ওরা 3 পর্যায়ে এটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। স্যার বুঝা যায়, কথা শোনা যায় স্যার? এটা 3 পর্যায়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে এটা আবরণ, কৃত্রিম একটা আবরণ সৃষ্টি করে, আবরণ সৃষ্টি করে ওই আবরণের ভিতরে ব্যাকটেরিয়াটাকে তারা দমায় রাখে, চেষ্টা করে আর কি। তারা দমায় রাখে, কিন্তু একসময় সে আবরণ ভেদ করে ক্যান্সার দিকে যেতে পারে। এক্সপাইরি কেসটা কিন্তু ভালো হবা ভালো সাধারণত হয় না। আর আমার হাতে কোনোটা হয় নাই, রুগী দেখতেছি এখনো আছে, এটা মাথায় রাখবেন। এটা বলার উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য হলো আমরা যারা হোটেলে খানাগুলো খাইতেছেন, এই যে কাবাব বা এক্সওয়াইজেড, এই খানাগুলো কিন্তু সতর্ক থাকবেন। এটা মোটেই স্বাস্থ্যসম্মত না। এখন যে খাবারগুলা চলতেছে মোটেই স্বাস্থ্যসম্মত না। এই যে ম্যাজিক মশলা খারাপ জিনিস, একটা মেয়ের গোবরছে বলছি কুমিল্লা, এখন ভালো আছে ম্যাজিক মশলা, তার ঘরে এটা না দিলে তরকারি ভাগ হবে না। এটা তারা যদি তরকারি পাকায় সেটা এটা গোবর ঠিক আছে। তাহলে আমাদের যে টাইট্রেশন গুলা, এই যে আরেকটা হলো আর্সাল প্লেবাম, আর্সাল প্লেবাম, এটা কিন্তু সেতি রোগ আছে। সেতি রোগ যদি আপনি সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি যদি কন্টিনিউ 1-2 বছর খাবার, এটা কিন্তু কমে যায়। এটা পরীক্ষিত জিনিস, এটা আর বাড়ে না। হ্যাঁ, সেতি রোগ যদি পুরো শরীরে না ছড়া, হয়তো কারো হাতে উঠলো, কারো কাঁধে উঠলো, কারো চোখের কোনায় উঠলো, এই জাতীয় রোগে কিন্তু আমি এটা কন্টিনিউ ইউজ করাই। আমি কোনো লক্ষণ জিজ্ঞেস করি না, এটা ইউজ করাই। এখন লক্ষণ পাওয়া যায়, বুঝলে লক্ষণ পাওয়া যায়। আর্সাল প্লেবাম এটা 4x, অরামিউনেট জরায়ু যাবতীয় টিউমার, ফাইব্রয়েড হোক, পিসিওএস হোক, মানে সিস্টেম, ওভারিয়ান সিস্টেম, আমাদের সিমটোমেটিক মেডিসিনের পাশাপাশি অরামিউন নেট্রোনেটাম 6 এর সাথে ক্যালকেরিয়া ফ্লোর, এটা আমি ইউজ করি। অরামিউন নেট্রোনেটাম, ক্যালকেরিয়া ফ্লোর, এই দুটা থাকবেই। আর্সাল প্লেবাম থাকবে। যাদের দাঁত রোগ চাপা দেওয়া হয়, তো টেনিয়া ভাস্কুলারিস নামে একটা কেস বলা যায়, যেমন এর সাথে সেটি রোগের মতো একটু সাথে হয়ে যায় বা হইতেছে শুরুতে। ওই রোগগুলোকে যদি আপনি আর্সেনিকের পাশাপাশি আর্সেনিক প্লেবাম দিয়ে দেন বা নেট্রামিওবাস মেডিসিন সিলেক্টেড আসে, পাশাপাশি নেট্রামিও দিলে হয়, আর্সেনিক দিলে হয়, আর্সেনিক প্লেবাম দিলে হয়, এটা কিন্তু রোগগুলা 3 মাস 6 মাসের মধ্যে কন্ট্রোল আসে যায়। এটাকে আজকে কালকাটা রোগে বিদায় করে দিলাম এরকম। তারপরে সম্ভবত জামালপুর, সে একটা হলো ওই যে ফোরম্যান, মানে বিল্ডিং বেলা কন্ট্রাক্টরের কাজ করে। হ্যাঁ, তার 2 জনের চর্মরোগে ভরপুর, মার হইলো সেতি রোগ। তো বাচ্চা 2টা, একটা বয়স 5 বছর, তার মাথার 3 জায়গার মধ্যে ছিল। আমার এখানে করার পরে আলহামদুলিল্লাহ কন্ট্রোল হয়েছে, কালকে বিদায় করে দিয়েছি। বলছে আবার
আগামী এপ্রিল লাস্ট দেখা হবে জন্য, এপ্রিল লাস্ট আবার দেখা করে যাবেন। এর মধ্যে আর কালকে মানুষ দিই নাই। আর যেটা বড় আছে ছোটটা আগে ভালো গেছে, বড়টা এখনো পরিমাণে কম আছে, উঁচু চলতেছে। ওই যে আমি আর্সেনিক দিলাম, এখন মনে হয় 6-7 চলতেছে 3 মাস, আর সাথে আসারপ্লিকন চলতেছে 2টা করে ট্যাবলেট। এটা মোটামুটি নিয়ন্ত্রণ আসে গেছে, এখনো যায় না। ছোটটা আগে 3 মাসের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে গেছে। হ্যাঁ, আর মার কিন্তু আমি চিকিৎসা দিনে বুঝছি মার এটা কোনো রোগ না, এটা উন্নত বিশ্বে ইউরোপে এটা হরা দেখা যায়, এটা কোনো রোগের ঘটনা। কিন্তু আমাদের এখানে আমরা সব কালো মানুষ, আমাদের খারাপ দেখা যায়, সমাজ ভালোভাবে নেয় না। সমস্যা হলো এটা, এটা খাওয়া দরকার না, আপনি এই বয়সটা যাবেও না। হ্যাঁ, এটা বুঝে দিয়ে ওরা চিকিৎসা দিনে বাচ্চাদের চিকিৎসা দিয়ে 2টা বাচ্চা ভালো আছে। তো সবাই দোয়া করবেন। আমার আগামী মাসে সফর আছে, আল্লাহ যদি ভালো রাখে দেখা হবে ইনশাল্লাহ আবার এই আর কি। কিভাবে টিপে দেন স্যার? এটা 4টা করে 3 বার, আর বাচ্চা হলে 10 বছরের জন্য 2টা করে 3 বার দিয়ে দিই। 3x যদি ওই যে বয়া শোক কোম্পানি এটা বলেন 3x হ্যাঁ 3S টাইটুয়েশন 3S 4S যেটা আপনার চালানো সমস্যা নাই, এটা কোম্পানি একটা খাবার এবার 2টা করে না। আব্দুর রহমান স্যার অনেকক্ষণ হাত তুলে রাখেন। কেমন করছেন সিম্পটোমেটিক? জি বলেন স্যার। স্যার প্রশ্ন করবেন আপনারা? জি স্যার, ওই যে যারা একটু রাগী তাদেরকে যদি তাদের সিমটমস নিয়ে যদি নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, তো তাহলে কি রাগ কমে নাকি নাকি রাগ কমে যায়? আগের মতোই থাকে? এটা আপনাকে কমবে, এটা আপনাকে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু কমে যাবে। আপনার ভালো করে 3-4টা কেস কাজ করে, ভালো করে কয়েকটা কেস আপনি নেবেন, দেখবেন যে ফোকাস থাকবে যে কেসটাকে আমি ওষুধে কারণে দেওয়া হয়েছে, রাগ কমে যাবে তার। আপনিও পাইবেন। জি স্যার, ঠিক আছে স্যার। শুধু ন্যাট্টামিউ দিয়ে আমি বলি, ন্যাট্টামিউ এক মিনিট শেষ করি। ন্যাট্টামিউ টিউবারকুলিনাম দিয়া তারা বিয়ে করতে রাজি নাই, বিয়ে করতে রাজি নাই ছেলে। আমি 3টা বা 4টা চিকিৎসা করেছি ন্যাট্টামিউ এবং টিউবারকুলিনাম দিয়া। আমার নিজের কাছে হাসি, মাঝে মাঝে হাসি, আমি বিয়ে করছি না করে ফেলছি, আধা বাদ দিলাম না কেন, ও স্যার ভুলে গেছি। আসলে কিন্তু সে বিয়ে করছে কিনা জানার জন্য মাঝে দেখা করে বলি। 3-4টা রোগী তারা বিয়ে করে ফেলছে, অত তারা কিন্তু বিয়ে করার কথা না, বিয়ে করবে না। কেন করবে না? ও তারা তো তারা আলবা খায়, আলবা খাওয়া তো বুঝে একটু বলছিলাম যেটা, যারা পরকিয়া করে, তো পরকিয়া করতে করতে ওরা ওই দিকে যায়, ডায়াবেটিস চায় না। এটা টিউবারকুলোসিসের কাছেও আছে, ন্যাট্টামিউর কাছেও আছে। এই 3টা বা 4টা রোগী তারা বিয়ে করে ফেলছে অলরেডি। এরা বিয়ে করবে না, আমার কাছে সময় বলছিল আমরা বিয়ে করবো না, বিয়ে করে লাভ কি, এই সেই নেগেটিভ কথাগুলো বলছো। তাহলে আমাদের মেডিসিন ডিপলি মনের ভিতরে অনেকগুলো কাজ করে, যেটা আমরা নিজেরা চিকিৎসক হিসেবে বিশ্বাস করতে কষ্ট হয়। এই কারণে বললাম, যদি সিমটোমেটিক মেডিসিন টু দ্য পয়েন্টে পড়ে সবকিছু সাধ্য হবে, অসাধ্য সাধ্য হবে, কোনো সমস্যা নেই। স্যার, দোকানের খাবারের, বাচ্চাদের দোকানের খাবারের প্রতি যে চাহিদা থাকে স্যার, এটা কমানোর জন্য কোনো ওষুধ আছে কিনা স্যার? শুধু দোকানের খাবার খায়, বিস্কিট, চানাচুর না, কমানোর জন্য ওষুধ হলো মোটিভেশন। মোটিভেশন আমি তো এখন যারা পিসিওএস এর রোগী, যারা ওভারওয়েট, যাদের বাতের ব্যথা, ওদেরকে বলি যাবতীয় ফাস্টফুড বন্ধ, যাবতীয় বেকারির খাদ্য বন্ধ, যাবতীয় পাস্তা নুডলস বন্ধ, রেড মিল যাবতীয় প্যাকেট খাদ্য বন্ধ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, জরায়ুর টিউমারের ওষুধটা কি বলছিলেন স্যার? ওরামিউর নেকটানেটাম। জি স্যার, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, ইউট্রাস যদি বাল্কি হয়ে যায়, এই টিউমার বা যাই হোক যে কোনো কারণে, ক্যালিব্রোম চিন্তা করতে পারেন। জি, সাদত স্যারকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ।
আর যৌন অঙ্গে যে কি আপনার আসিল স্যার সেটা কি মেডিসিন হইবে স্যার যৌন অঙ্গে আসিল কন্ডাইলোমাটা এসব দেওয়ার দরকার নেই। কন্ডাইলোমাটা দেখেন, পড়ে দেখেন, অনেক মেডিসিন আছে। হ্যাঁ, এইসব টিপস এর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আনকমন একটা লক্ষণ দেখলাম, শুধু দাঁত টক হচ্ছে, আর কোনো সমস্যা নাই তার। কার? আপনার? না, এটা রোগীর স্যার, আমার না। আমি তো এখন জটিল রোগী হয়ে গেছি, এত নরমাল রোগ নাই আমার। শুধু দাঁত টক হচ্ছে। আমি রেপার্টরি অনেক ঘাটতে ঘাটতে দেখলাম 2টা মেডিসিন আছে, হেপার সালফ আর একটা কি জানো। পরে তার লক্ষণ নিতে নিতে দেখলাম না, হেপার সালফের মধ্যে আছে। ক্লিনিক্যালি ইয়াতে খুঁজে পেয়েছি আমি। রবেন, কি সমস্যা স্যার? শুধু টক হচ্ছে স্যার, দাঁতে পানি খাইতে ধরলেও টক হচ্ছে, আবার কোনো কিছু দিলেও টক হচ্ছে, আবার যে কোনো খাবার দিলেও টক হচ্ছে, পরে আর খাবার খাইতে পারতেছে না। এটা মেডিসিন আছে তো? মেডিসিন আছে আমার স্মরণে মধ্যে স্যার ল্যাকটাম কার্ভে মনে হয় এরকম সিম্পটম মনে হয় পড়ছিলাম নাকি স্যার? এটা ল্যাবরেটরি সার্জারি ফাইভ মেডিসিন আছে শিওর। স্যার আমি 2টা মেডিসিন পাইছি, হেপার সালফ আর একটা কি জানো খুঁজলাম তো। রবিনিয়া দাঁত যে ডুলে দাঁত ডুলা দাঁত বসার মেডিসিনটা বলতে পারবেন? রবিনিয়া স্যার দাঁত ডুলে না, অনেকে দাঁত ডুলে বলে না। একটা ফর্মুলা দিচ্ছি, দাঁত ডুলের মেডিসিন। সান্টাগো মেজর। দীর্ঘদিন খাবার দাঁত বসে যায়, কিন্তু এটা পরীক্ষিত জিনিস। জি স্যার, জি স্যার, দাঁত নড়লে দাঁত নড়লে জি স্যার, এটা পরীক্ষিত জিনিস, এটা খাওয়া দেখতে পারেন। স্যার সমস্যা নাই, সেটা থাকলে সমস্যা নাই, কিন্তু দাঁত নড়া দাঁত বসার জন্য ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো একটা মেডিসিন। আর কালাবা দিবে কখন? যদি দাঁতের মাড়ি ফুলে যায়, হ্যাঁ, ওই হাড়ের বৃদ্ধি হয়, টিউমার হয়, ক্ষত হয়, প্রদা হয়, পছন্দ ধরে, এক্সওয়াইজেড হলে এক কালাবা দিতে পারেন। আর যদি দাঁতের মাড়ি দাঁত নড়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা মেডিসিন হলো ক্যালকেরিয়া ফ্লোর। স্যার মাউথ টেস্টি বিটার টিট অ্যাক্ট, এটা হচ্ছে ইউফোরবিনাম অফিসিয়ালি, আরেকটা হচ্ছে হেপার সালফ। 2টা মেডিসিন স্যার চিনতে। একটা মেডিসিন আছে মনোচরণের। স্যার আর একটা কাজ করতে পারেন, আমি করে দিতাম। সেটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদা সামান্য পানির সাথে মিশিয়ে মুখের ভিতরে কুলি করবে, তারপরে খেয়ে নেবে। ঠিক আছে স্যার?